আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবন্ধে নতুন শর্ত দিল ইরান, যা বলল যুক্তরাষ্ট্র। ইসরায়েলে একযোগে রকেট ও ড্রোন হামলা হিজবুল্লার। ইরানের হয়ে মার্কিন ঘাঁটিতে নজরদারি করছে রাশিয়া, দাবি জেলেন্সকির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা যেভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েক শত কোটি ডলার আয় হতে পারে। তবে ইরানের এমন পরিকল্পনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ১/৫ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরেই ইরান এ পথকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসাফান্দিয়ারি বলেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কত সহজ ও সস্তা তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন একে কাজে লাগাতে চাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে আন্তর্জাতিক জলপথে এমন খবরদারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিশ্ববাসীকে এ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম ভাষণেই স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালী অবরোধের সুযোগ ইরান কোনোভাবে হাতছাড়া করবে না। বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যিই টোল আদায় শুরু করতে পারে তবে তাদের মাসিক আয় মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন এ পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে ২০ লাখ ডলার ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে ৮০ কোটি ডলারেরও বেশি। অবশ্য আন্তর্জাতিক সামুদ্রিক আইন বিশেষজ্ঞ জেমস ক্রাস্কা বলছেন, আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের এ দাবির কোনো আইনি ভিত্তি নেই। তবে এরই মধ্যে কিছু জাহাজ নিরাপদ পারাপারের জন্য ইরানকে গোপনে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে বলে গুঞ্জন উঠেছে, যা এ সংকটকে আরও ঘনীভূত করছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রোববার ২৯ মার্চ ভোর থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এ ঘটনায় হিজবুল্লাহ একাধিক বিবৃতি দিয়ে তাদের হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। খবর আল জাজিরার। তাদের দাবি অনুযায়ী স্থানীয় সময় ভোর ৫টার দিকে তারা মেতুলা শহরে রকেট হামলা চালায়। এরপর সকাল ৬:২০ তুলা গ্রামেও রকেট নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহ আরও জানায়, তারা অধিকৃত গোলান মালভূমির রাউইয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সকাল ৬:২৫ গাজা গ্রামের একটি স্থাপনাকেও লক্ষ্য করে রকেট ছোড়া হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালিয়েছে এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, চলতি সপ্তাহে অন্তত ৭টি স্থানে নজরদারি বা ছবি তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে কুয়েত, সৌদি আরব, তুরস্ক ও কাতারের বিভিন্ন ঘাঁটি, পাশাপাশি ভারত মহাসাগরের দিয়েগো বার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি। জেলেন্সকি ইঙ্গিত দেন, এই কার্যক্রম বৃহত্তর ভূ-রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তিনি রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রচেষ্টাও প্রশ্নবিদ্ধ করেন। প্রসঙ্গত, এই সপ্তাহে জেলেন্সকি সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেন। সেখানে তিনি ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় ইউক্রেনের যুদ্ধ পরীক্ষিত ড্রোন প্রযুক্তি সহায়তা হিসেবে দেওয়ার প্রস্তাব দেন।
এছাড়া সৌদি আরব ও কাতারের সঙ্গে 10 বছরের নিরাপত্তা চুক্তিও স্বাক্ষর করেন তিনি। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। আপাতদৃষ্টিতে এই যুদ্ধকে সামরিক কৌশল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা পারমাণবিক ঝুঁকির মানদণ্ডে বিচার করা হলেও এর গভীরে রয়েছে শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের এক শক্তিশালী আখ্যান। নর্থ ইস্ট ইউনিভার্সিটি লন্ডনের দর্শনের সহকারী অধ্যাপক হোসেন দাব্বাগের মতে বাহ্যিক এই চরম আঘাত ইরানকে দুর্বল করার পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ সংহতিকে আরও দৃঢ় করছে। ইরানের শাসন ব্যবস্থা কেবল একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র নয়, বরং এটি শাহাদাত বা আত্মত্যাগের আদর্শের ওপর প্রতিষ্ঠিত একটি নৈতিক প্রকল্প। ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হোসেনের আত্মত্যাগের যে স্মৃতি শিয়া চেতনায় অমলিন, বর্তমান যুদ্ধকে সেই একই ন্যায় বনাম অন্যায়ের লড়াই হিসেবে তুলে ধরছে তেহরান। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর রাতভর রাষ্ট্রীয় শোকানুষ্ঠান এবং বাসিজ বাহিনীর মতো অর্ধসামরিক গোষ্ঠীর সদস্যদের আমৃত্যু লড়াইয়ের শপথ প্রমাণ করে যে এই যুদ্ধ এখন কেবল অস্ত্রের নয়, বরং আদর্শিক টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলো মনে করেছিল প্রবল সামরিক চাপ ইরানকে ভেঙে ফেলবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বৈদেশিক আক্রমণ ইরানিদের মধ্যে এক ধরনের অবরুদ্ধ মানসিকতা তৈরি করেছে, যা সাধারণ জনগণের ক্ষোভকে অভ্যন্তরীণ অপশাসনের পরিবর্তে বহিরাগত শত্রুর দিকে ঘুরিয়ে দিচ্ছে। এমনকি যারা বর্তমান শাসনের সমালোচক, তারাও জাতীয়তাবাদ এবং সম্মিলিত শাস্তির ভয়ে বিজাতীয় আক্রমণের বিরুদ্ধে রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে। ফলে ইরান এখন একটি দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের কৌশল গ্রহণ করেছে, যার লক্ষ্য হল নিজেদের ধ্বংসের বিনিময়ে হলেও শত্রুর রাজনৈতিক ধৈর্য পরীক্ষা করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তহীন আত্মসমর্পণের দাবি এই সংকটকে আরও উস্কে দিয়েছে। এটি ইরানকে এমন একটি শত্রুর ছবি আঁকতে সাহায্য করছে, যা তাদের চিরাচরিত সাম্রাজ্যবাদ বিরোধী আখ্যানকে বৈধতা দেয়। সামরিকভাবে অবকাঠামো বা সেনাপতি হারালেও রাজনৈতিক ধর্মতাত্ত্বিক দিক থেকে ইরান শাহাদাতের নতুন ভাষা খুঁজে পাচ্ছে। এই যুদ্ধের ট্র্যাজেডি হল বাইরে থেকে যত বেশি আঘাত করা হচ্ছে, ইরানের ভেতরে সেই মিথ বা আদর্শিক ভিত্তি তত বেশি শক্তিশালী হচ্ছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ ইরানের বস্তুগত ভিত্তি দুর্বল করলেও এর আদর্শিক টিকে থাকার গল্পকে দীর্ঘজীবী করতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।